ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে একদম কেঁপে উঠল স্নিগ্ধা। শ্রাবণের দিকে তাকিয়ে দেখলো শ্রাবণ এখনো কেমন ধুম করে ধরে বসে আছে নৌকায়। স্নিগ্ধার ভালো লাগছে না শ্রাবণের এমন চুপচাপ বসে থাকা। স্নিগ্ধা হাতে থাকা পানিগুলোর দিকে তাকিয়ে একবার ভাবলো ছুঁড়ে মারবে। মারলে যদি আবার তার উপর চড়াও হয়। না, ছুঁড়েই দেখি। সব জল্পনা কল্পনাকে ফেলে স্নিগ্ধা শ্রাবণের গায়ে হাতের মুঠোয় থাকা পানিগুলো ছুঁড়ে মারল। শ্রাবণ প্রথমে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো কে মেরেছে পানিগুলো। সামনে থেকে দেখলো স্নিগ্ধা ওদিকে ফিরে বসেছে, তার দিক থেকে। শ্রাবণ নৌকা থেকে উঠে পড়ল। স্নিগ্ধা ভাবলো শ্রাবণ তার উপর রাগ করেছে। স্নিগ্ধা তাই সেখান থেকে মহিমার কাছে ফিরতে গেলে স্পষ্ট বুঝতে পারলো তার পিছনে পানির ছিটা পড়ছে। পিছন ফিরতেই শ্রাবণ হেসে বলল, আমি কারো ঋণ রাখি না। কেউ আমাকে 1 টাকা দিলে আমি তাকে 2 টাকা নয় 10 টাকা দিয়ে দিই। যেহেতু বেড়াতে এসেছি, জামা ভিজিয়ে ঋণ শোধ করতে চাই না। আমার জিনিস অন্যরা দেখুক তা অন্তত চাই না। স্নিগ্ধা অবাক হয়ে চেয়েছে। এই ছেলে একদম শুধরাবে না। ছুঁড়েছে পানি আর শোনালো কিনা এতগুলো কথা। শ্রাবণ স্নিগ্ধার দিকে ভুরু কুঁচকে হাসল। স্নিগ্ধা তাকে আবার ভেংচি কেটে দিল। তা দেখে শ্রাবণ অট্টহাসিতে ফেটে পড়ল। পানিগুলো কাছে পেয়ে স্নিগ্ধার দিকে ছুঁড়ে মারল। স্নিগ্ধাও কম যায় না, সেও শ্রাবণের গায়ে পানিগুলো ছুঁড়ে মারতে লাগলো। দুজনে কিছুক্ষণ দুষ্টুমি করলো। প্রায় ঘন্টাখানেক পর স্নিগ্ধারা জাফলং ঘোরাঘুরি করে সিলেট শাহজালাল ও শাহপরান মাজারে ঘুরে তারা। সেখান থেকে আবার রিসোর্টে ফিরে সবাই। শ্রাবণ স্নিগ্ধাকে তার পাশের সিটে বসিয়ে দিল। রিসোর্টে যাওয়ার পর ক্লান্ত হয়ে যে যার রুমে চলে গেল। পরের দিন যথারীতি সবাই বিছানাকান্দিতে ঘুরে আসলো, তবে স্বর্ণার শ্রাবণের সঙ্গে কথা বলেনি। স্নিগ্ধার সঙ্গেও সে কথা বলেনি। অন্যদের সঙ্গে কথা বলে ওদের সাথে একসঙ্গে ঘোরাফেরা করেছে। এসবের মাঝে স্নিগ্ধার কিছুটা হলেও স্বর্ণার জন্য খারাপ লাগলো। স্বর্ণা যতটাই পাগলামো করুক, সে তো তার ভালোবাসার মানুষের জন্যই করেছে। আর তাছাড়া স্নিগ্ধাকে নিয়ে স্বর্ণার হিংসাত্মক কথাবার্তা স্নিগ্ধা তেমন একটা গায়ে মাখেনি। তবুও মনের কোণে একটু হলেও কেমন যেন একটা চিন্তা থেকে যায়। একদিন স্বর্ণা মৃত্তিকার সঙ্গে বসে কথা বলছিল। স্নিগ্ধা স্বর্ণার সামনে গিয়ে দাঁড়ালো। স্বর্ণা তখন স্নিগ্ধাকে দেখে সেখান থেকে উঠে যেতে চাইলে স্নিগ্ধা তার হাত ধরে বসিয়ে দিল। আপু প্লিজ উঠবে না। স্বর্ণা স্নিগ্ধার কথা শুনে বসে পড়ল, তবে মুখটা অন্যদিকে ফেরানো। আপু তুমি কি আমার উপর রেগে আছো? তোমার ওপর রাগ করতে যাব কেন? কে হও তুমি আমার? তুমি বেড়াতে এসেছো, আমিও এসেছি। তাহলে এড়িয়ে যাচ্ছ কেন? আমার ভালো লাগছে না তাই। আপনার ভালো না লাগাটাও নিশ্চয়ই আমি। হয়তো আমি। আসলে আমিই কারণ। আমার মতো ছন্ন ছাড়া মেয়েদের ভালো না লাগাটাই স্বাভাবিক। আমার এতে খুব একটা খারাপ লাগে না আপু। ছোটবেলা থেকেই আমি এগুলো তেমন একটা গায়ে মাখি না। কেউ আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলুক, তাতে আমার খারাপ লাগে না। তবে কখন খারাপ লাগে জানেন? যখন কেউ আমাকে এড়িয়ে যায়, কেউ যখন আমার সাথে কথা বলে না। জানেন, তখন আমার খুব কষ্ট হয়। আমি না সহ্য করতে পারি না। কোথাও একটা আমি তোমাকে বড় বোনের জায়গা দিয়েছিলাম। তুমি আমাকে কি ভাবো আমি জানি না, তবে আমি তোমাকে কখনো নিজের প্রতিদ্বন্দ্বী ভাবিনি। স্বর্ণা কিছুটা নড়ে চড়ে বসলো, তারপর স্নিগ্ধার দিকে ফিরে বলল, আমি তোমার ওপর রেগে নেই। সেদিন যদি শ্রাবণ আমাকে কিছু না বলতো, আমি হয়তো অন্যায়টা করতাম। আমারই ভুল। আমি তোমাকে হেয় করতে পারতাম না। আমার দরকার ছিল এটার। ইটস ওকে স্নিগ্ধা। আমি তোমার ওপর রেগে নেই। এতদিন যা ছিল তা আমার অপরাধ বোধ ছিল। হাসি দিয়ে এই কথাটা বলল স্বর্ণা। স্নিগ্ধার সঙ্গে সেদিন থেকে স্বর্ণার কথা বলা আবার শুরু। সিলেটে প্রায় 1 সপ্তাহ ঘোরার পরই সবাই ঢাকায় চলে এলো। বাসায় এসেছে প্রায় 3 দিন। নানা ভাই নাকি আবার অসুস্থ, তাই কাল বিকেলে ছোট মামা আর মামি চট্টগ্রামে ফিরে গিয়েছে। স্নিগ্ধাও যাবে, তবে সে আজ কলেজ থেকে বেরিয়ে বাসায় এসে চট্টগ্রাম যাবে। তাই স্নিগ্ধা কলেজের জন্য রেডি হয়েছে। আজ কলেজে যেতে হবে তার, প্রায় সপ্তাহখানেক পর কলেজে যাবে সে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলোকে ঠিক করে ক্রস বেল্টের উপর রেখে বিনুনিটা আবার ঠিক করে নিল। আয়নায় চোখ পড়তেই দেখলো একজন বই হাতে নিয়ে বইটার আড়াল থেকে বারবার তার দিকে তাকাচ্ছে। স্নিগ্ধা কপট রাগ দেখিয়ে পিছনে ফিরতেই শ্রাবণ তার দিক থেকে সরে অন্যদিকে ফিরে তাকালো। স্নিগ্ধা শ্রাবণের সামনে গিয়ে তার হাত থেকে বইটা টান মেরে বলল, কি করছিলেন আপনি? আমার দিকে এভাবে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিলেন কেন? আমি তো বই পড়ছিলাম। উফ,
বইটা দিয়ে তাড়াতাড়ি, এখনো পড়া বাকি আছে। বই পড়ছিলেন না আমাকে দেখছিলেন? কোনটা করছিলেন? তোর এসব ফালতু কথা আমাকে বলবি না, যেই না চেহারার স্ত্রী। তাই এখন আর আমাকে ভালো লাগে না? শোন, আমি তাহসানের মতো না, তোর সাথে ঢং করব। যা সর। কি বললে? ও, স্বর্ণা আপুকে খুব ভালো লাগে? শ্রাবণ আমাকে নিলে না? শ্রাবণ আমাকে জানালে না? শ্রাবণ, আমি কি তোমার কাছের মানুষ না? খুব ভালো লাগে স্বর্ণা আপুর ঢঙ্গি মার্কা কথাগুলো শুনতে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, তোর এত জলে কেন? তোর কি হিংসে হয় নাকি রে? তাহলে তো একটা গান গাইতে হয় তোর জন্য। কি জানো গানটা? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল, তুমি যখন অন্যের হয়েছিলে। তোমার কেমন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি অন্য কারোর হয়েছি কবে? আমি তো কাউকে সেই সুযোগ দিইনি। তোর বিএফ? তুই তো বললি তোর প্রেমিক আছে। স্নিগ্ধা এই কথার পরিবর্তে স্নিগ্ধা কিছুই বলেনি। শ্রাবণ স্নিগ্ধাকে নিজের কাছে টেনে বসিয়ে দিল। তারপর তার ঘাড়ে মাথাটা রেখে স্নিগ্ধার হাত ধরে বলল, স্নিগ্ধা, ভালোবাসিস আমাকে? বলতে পারবো না। কেন? জানি না। কোন? আমি যদি তোকে ছেড়ে চলে যাই তখন বলবি? ধর আমার কিছু হয়ে গেল তখন? তুই তখন আমাকে হাজার খুঁজলেও আমাকে পাবি না। স্নিগ্ধা শ্রাবণের কথায় অবাক হয়ে তাকালো। কি বলছে এগুলো শ্রাবণ? স্নিগ্ধা শ্রাবণকে কিছু বলবে তার আগেই শ্রাবণ বেরিয়ে গেল ঘর থেকে। শ্রাবণ একদম একরোখা, কোনো কথাই ঠিকভাবে শোনে না। স্নিগ্ধা শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নিল। রুম থেকে বেরিয়ে বুঝলো শ্রাবণ তাকে ফেলেই নিচে চলে গেছে। স্নিগ্ধাও মেইন দরজায় লক করে বেরিয়ে গেল। নিচে দেখলো শ্রাবণ গাড়িতে বসেছে, কানে তার হেডফোন দেয়া। স্নিগ্ধা গাড়িতে বসার পরই হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। স্নিগ্ধা একবার ডাক দিলেও শ্রাবণ শুনল না। প্রায় কিছুক্ষণ সময় কাটার পর কলেজের সামনে নামিয়ে দিল শ্রাবণ। স্নিগ্ধা শ্রাবণের দিকে একবার ফিরে তাকালো, কিন্তু শ্রাবণ তার দিকে ফিরে তাকালো না। এই ছেলেটা এমন কেন? এর মেজাজ এত চড়া যে একটু থেকে একটু হলেই রেগেমেগে একাকার হয়ে যায়। স্নিগ্ধা কলেজের ভেতর চলে গেল। বাসায় এসেছে স্নিগ্ধা, কলেজ থেকে ফিরে গোসল করে নিল সে। মামির সঙ্গে ফোনে কথা বলে বিছানায় বসলো। আজ চোখ দুটো কেমন ঘুমে টাল হয়ে গেছে। শ্রাবণ তাকে কলেজ থেকে বাসার নিচে নামিয়ে চলে গেছে আবার কোথায় যেন। স্নিগ্ধা শ্রাবণের সকালে বলা কথাগুলো ভাবতে লাগলো। শ্রাবণের ওই একটা কথা তার খুব খারাপ লেগেছে। এভাবে সে বলতে পারলো? স্নিগ্ধার বুঝি খারাপ লাগে না এমন কথা শুনতে? ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে পড়ল স্নিগ্ধা। চোখের দুপাতা যেন খুলতে পারছে না সে। খুব কষ্ট করে চোখ দুটো খুলে দেখলো চারিদিক থেকে মসজিদের আজানের শব্দ আসছে। ব্যালকনির দরজা খুলে দেওয়া পর্দাগুলো উড়ে উড়ে দক্ষিণের শীতল হাওয়া ছড়িয়ে দিচ্ছে। এত সন্ধ্যা হয়ে গেল অথচ শ্রাবণ কোথায়? হাতে ফোনটা নিয়ে দেখলো সত্যি সন্ধ্যা 6টা বাজে। স্নিগ্ধা রুম থেকে বেরিয়ে পুরো ঘর জুড়ে দেখলো না, কোথাও নেই শ্রাবণ। হাতের ফোনটা নিয়ে কয়েকবার ফোন করতেই বুঝলো ফোনটা সুইচ অফ। কি হয়েছে আবার? সুইচ অফ কেন ফোনটা? স্নিগ্ধা সারা ঘরময় হাঁটতে লাগলো ব্যস্ত হয়ে। কাকে জানাবে সে শ্রাবণ কোথায়? কে বলবে তাকে? হঠাৎ তার মনে হলো তাসদীদকে ফোন করে জেনে নেওয়া যাক। দুবার রিং হওয়ার পর অপর পাশ থেকে ফোন কল রিসিভ হলো। স্নিগ্ধার হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম। নিজেকে সামলেই বলে উঠল, কোন হসপিটালে? কখন এরকম হয়েছে? এখন জানালেন আপনি আমাকে? আশ্চর্য, নাম্বার না থাকলে ওর ফোন থেকে কল করে জানাতেন। স্নিগ্ধা তাসদীদের সঙ্গে কথা বলে হসপিটালের ঠিকানা জেনেই নাম্বারটা কেটে দিয়েছে স্নিগ্ধা। হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের বেডে শুয়ে আছে শ্রাবণ। ডান হাতে ব্যান্ডেজ করা, চোখ দুটো বন্ধ করে শুয়েছে, কপালের খানিকটা ব্যান্ডেজ করা। ওয়ার্ডের ভিতরে ড্রেসিং করানোর পর ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। স্নিগ্ধা তাসদীদকে ফোন করে জেনে নিল কেবিন নাম্বার। কেবিন 205 নম্বর কেবিনে ঢুকে দেখলো শ্রাবণ ভাঙা হাতটা বাম হাত দিয়ে ধরে রেখেছে। চোখ দুটো বন্ধ থাকলেও কুঁচকে রয়েছে। স্নিগ্ধা বুঝতে পারলো শ্রাবণের ঘুম আসে না চোখের উপর আলো পড়লে। সে চোখের উপর হাত দিয়ে ঘুমায়। স্নিগ্ধা অন্যদের দিকে তাকিয়ে দেখলো তার সবাই কথা বলছে। স্নিগ্ধাকে দেখে উঠে পড়ল উৎপল। স্নিগ্ধা শ্রাবণের সামনে গিয়ে তার চোখের উপর হাত দিল। ছায়া পেয়ে চোখ জোড়া খুলে ফেললো জট করে শ্রাবণ। আলো পড়লে ঘুম আসে নাকি? ছায়া পড়াতে চোখ খুলে স্নিগ্ধাকে একবার দেখে আবার চোখ বন্ধ করলো। বন্ধ করেই বলল, কখন এলি? এই তো এখন এলাম। কি করে হলো এসব? গাড়ি চালাচ্ছেন,
রাগ দেখাবেন ভালো কথা, তাই বলে হাই স্পিডে? একবার নিজের কথা ভাবলেন না? নিজের না ভাবুন, মামির কথা ভাবলেন না? পরিবারের কারোর কথা ভাবলেন না? আচ্ছা, আজ যদি অ্যাক্সিডেন্টে কোনো পরিবারের কোনো মানুষ মারা যেত? উৎপল এগিয়ে এসে বলল, শ্রাবণকে না বকাবকি করতে। শ্রাবণের কোনো দোষ নেই। গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে অপর প্রান্তে আসতে নিলেই একটা বাস দ্রুত গতিতে এসে ধাক্কা দিয়ে দেয় শ্রাবণকে। ডান পাশের হাতে গাড়ির ধাক্কায় হাড়ের জয়েন্ট নড়ে গেছে। ধাক্কায় পড়ে গিয়ে শ্রাবণের কপাল ছিলে গেছে খানিকটা। আপনি জানেন না উৎপল দা, আজ উনি গাড়ি হাই স্পিডে চালিয়েছেন, একটুও কেয়ার করেন না উনি কারোর। আচ্ছা বুঝেছি, সব দোষর। তুমি এখন জিরিয়ে নাও, ওকে দেখে রেখো। আমরা দেখে আসি ডক্টর কি বলেন। বেশি কিছু তো আর হয়নি, এই তো কিছু ওষুধ দিয়ে দেবে, এই তো কয়েকদিন, তারপর সব ঠিক। এত চিন্তা করো না তুমি। হাতটা ধরে টান মেরে দিয়েছে, ব্যাস। বেটা 2 দিন পরে দেখবে এই হাত দিয়ে ব্যাডমিন্টন খেলতে পারবে। আচ্ছা দুজনে মিলে একটু গল্প গুজব করো। এই চল সবাই। স্নিগ্ধা শ্রাবণের সঙ্গে বেডে বসেছে। শ্রাবণ এখনো কথা বলেনি। স্নিগ্ধা শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেন এভাবে হাঁটতে গেলেন আপনি? একটু সাবধানে দেখে চলতেও তো পারতেন। মামি, মামা, নানা, নানুও তো কত টেনশন করতো বলুন। সবাইকে আমি কি জবাব দিতাম? আমাদের কথা একবারও ভাবলেন না? শ্রাবণ এখনো দুম ধরে বসে রয়েছে, চোখ দুটো খিচে বন্ধ করে রয়েছে। শুধু তার উপরের কথাগুলোই দেখে গেল, ভিতরের কষ্টগুলো কি দেখতে পেল না? শ্রাবণকে চুপ করে শুয়ে থাকতে দেখে নিজের চোখের পানিগুলোকে মুছে তার সামনে থেকে উঠে গেল স্নিগ্ধা। কেবিন থেকে বেরিয়ে দেখলো সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। সেও তাদের সামনে গেল। স্নিগ্ধা তাদের কাছে গিয়ে প্রশ্ন করলো, ডক্টর কি বলেছে? ওনাকে বাসায় নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, তবে সাবধানে, একটু রেস্ট নিক, তারপর না হয় ওকে নিয়ে যেও। হুম। কথার মাঝে স্নিগ্ধাকে ডেকে উঠল মহিমা। স্নিগ্ধাকে একপাশে নিয়ে দাঁড় করিয়ে দিল সবার থেকে আলাদা করে। আচ্ছা স্নিগ্ধা, শ্রাবণের সঙ্গে তোমার কিছু হয়েছে? মানে তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হচ্ছে না? মহিমার কথায় কিছুটা অবাক হয়ে চেয়েছে স্নিগ্ধা। দেখো স্নিগ্ধা, আমার মনে হয় তোমাদের সম্পর্কটা আর একটু আগানোর দরকার। তুমি কি মনে করো আমি জানি না, তবে আমার মনে হয় শ্রাবণের ভালোবাসায় কোনো খুঁত আমি দেখিনি। একটা মানুষকে যতটুকু সম্মান দিয়ে আগলে রাখা যায়, তার সবটুকু না হোক কিছুটা হলেও শ্রাবণ তোমাকে দেওয়ার চেষ্টা করে। জীবনে হাজারো মানুষ আসবে, কিন্তু এমন ভালোবাসার মানুষ, এমন আগলে রাখার মানুষ কেউ আসবে না কখনো। আচ্ছা, শ্রাবণের প্রতি কি তোমার মনে একবারও কোনো অনুভূতি হয়নি? আমার জানার মতে একটা মানুষের প্রতি যখন অপর আর একটা মানুষ কেয়ার করে, তাকে আগলে রাখে, তার প্রতি সেই মানুষটার কিছুটা হলেও আবেগ অনুভূতি থাকে। তোমার কি তেমন কিছু কখনো মনে হয়নি? স্নিগ্ধার চোখ দিয়ে পানি পড়ছে। সে বেঞ্চে বসে পড়েছে। স্নিগ্ধা, তুমি কি শ্রাবণকে ভালোবাসো? আপু, আমি যেটুকু বুঝেছি, ভালোবাসা জিনিসটা না কেউ মুখ ফুটে স্বীকার করে, কেউ তা বুকের ভেতর আগলে রাখে। পৃথিবীতে দুই প্রকৃতির মানুষ হচ্ছে এরা। আমায় আর শ্রাবণ ভাইয়াকে সে স্তরে অনায়াসেই রাখতে পারো তুমি। আমি এসব প্রেম ভালোবাসা কিছুই বুঝতাম না। হঠাৎ করে একদিন বুঝলাম, ওনার সান্নিধ্য পেলে আমি ভালো থাকি। ওনার হুটহাট করে কাছে আসা, রাতের বেলকুনিতে হাতে গিটার নিয়ে পাগলামি করা, চকলেট ভর্তি বক্সগুলো টেবিলের ড্রয়ারে লুকিয়ে রাখা, সব কেমন আমার কাছে অন্যরকম লাগে। সবচেয়ে বড় কথা কি জানো? তার গলার স্বরটাও আমায় খুব টানে। এই যে হঠাৎ তার এই অ্যাক্সিডেন্টের মধ্যে আমার মনে হলো আমি নিঃস্ব হয়ে যাব যদি কোনো খারাপ কিছু হয়ে যায় ওনার। আমি না অন্য মানুষের মতো হেঁটে হেঁটে প্রতিটা মুহূর্তে ভালোবাসি কথাটা বলতে পারি না। তা আমার দ্বারা হয় না আপু। আমি এতটাই অকর্ম, তার কাছে প্রকাশও করতে পারি না। আমিও তাকে ভালোবাসি, তার মতো করে না। আমার ভালোবাসা প্রতি মুহূর্তের চঞ্চলা প্রেমিকার মতো নয়, নীরবে ভালোবাসি। বুঝেছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হয়তো তুমি আর শ্রাবণ দুজনেই দুই মেরুর। দিন শেষে দুজনই দেখো সবার থেকে আলাদা হবে, সব ঠিক হয়ে যাবে। জানো তো স্নিগ্ধা, যারা কেউ কেউ না ভালোবাসার খুব কাঙাল থাকে, তাদের মধ্যে ভালোবাসার গভীরতাটা খুব গভীর থাকে। তাই বলবো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ডাক্তারের পরামর্শে শ্রাবণকে নিয়ে স্নিগ্ধা গাড়িতে করে বাসায় ফিরেছে। বাসায় এসে তাসদিদের সাহায্যে রুমে শুয়ে দিল শ্রাবণকে। শ্রাবণী বলেছে তাকে তার রুমে শুয়ে দিতে।
তাসদিদকে আর উৎপলকে বিদায় করে স্নিগ্ধা শ্রাবণের জন্য স্যুপ গরম করে নিয়ে আসলো। বেড সাইড টেবিলের ওপর রেখে শ্রাবণকে উঠিয়ে বসানোর চেষ্টা করতে চাইলে শ্রাবণ হাত সরিয়ে ফেলল। স্নিগ্ধা জোর করে শ্রাবণকে ধরে উঠিয়ে বসিয়ে দিল। খুব কষ্ট হচ্ছিল স্নিগ্ধার শ্রাবণকে ধরে উঠাতে। ভারী শরীরের অধিকারী লম্বাটে একটা ছেলেকে উঠানো তার সাধ্য নেই। শ্রাবণও কিছুটা চেষ্টা করলো নিজে থেকে। স্নিগ্ধা শ্রাবণকে বসিয়ে দিল। স্যুপটুকু খেয়ে নিন। আমি খাবো না। না, শুনবো না। আমার কাউকে খাইয়ে দেওয়া লাগবে না, দয়া দেখিয়ে খাওয়াতে আসবেন না। এখানে দয়ার কথা আসছে কেন? আমি অসুস্থ বলে আমাকে দয়া দেখিয়ে খাইয়ে দিতে এসেছেন তাই বললাম।